এটা কি কেউ নির্বাচনটাকে বানচাল করার জন্য একটা কিছু ঘটনা ঘটিয়েছে? তার ব্যাপারে মৃত্যুর অনেক ওয়ার্নিং ছিল, তাকে অনেকে ফোন করে তার বাড়ি ঘর জ্বালিয়ে দেবার কথাও অনেকে বলেছে। তিনি তখন বলেছেন যে মৃত্যুর ভয় দেখিয়ে কোনো লাভ নাই, কারণ আমরা তো শাহাদাতের জন্যই মায়ের উদর হতে পৃথিবীতে পা রেখেছি। উনি এক সময় তার বক্তৃতা আমি শুনেছি, বঙ্গবন্ধু শেখ মুজিবকেও বলেছেন একটা আলোচনায় ফ্যাসিবাদের জন্মদাতা বলেছেন উনি, এবং ভারতকে উনি আধিপত্যবাদ হিসেবে দেখতেন, অনেকের মতে উনিও দেখতেন। এবং 32 নম্বর বাড়ি ভাঙার পিছনে উনি একজন, ওনার একটা শক্তিশালী ভূমিকা ছিল। ডেইলি স্টার এবং প্রথম আলোর অফিসে যে আগুন দেওয়া হয়েছে, আপনি যদি আমরা যদি একটু বিশ্লেষণ করি, হোয়াট দ্য রোল অফ ডেইলি স্টার এন্ড প্রথম আলো সিন্স 53 ইয়ার্স, আই মিন যতদিন থেকে এরা আছে বাজারে, তাদের কি রোলটা ছিল সামাজিকভাবে? দালালি, একমাত্র রোল ছিল দালালি করা, কখনো এই ঘাটে নয়, কখনো ওই ঘাটে। অনেকে ধারণা করছে যে হি মে হ্যাভ দি চান্স, ইভেন বিগ নেতার বিরুদ্ধে উনি দাঁড়িয়ে গেছেন, চান্স দ্যাট হি কুড হ্যাভ ওয়ান। শরীফ ওসমান হাদী বেশ মোটামুটি দু একদিন ধরেই টের পাওয়া যাচ্ছিল যে তিনি হয়তো আর ফিরবেন না। তারপর যেই পরিমাণ গুরুতর আহত তিনি হয়েছিলেন, গুলিবিদ্ধ হয়েছিলেন, সেক্ষেত্রে জীবন মৃত্যুর সন্ধিক্ষণেই তিনি ছিলেন। সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত দুঃসংবাদটি এসেছে। এই দুঃসংবাদ শুধুমাত্র হাদীর পরিবার, হাদীর 10 মাসের সন্তান, তার মা, তার বোনের জন্য শুধুমাত্র এত ছোট্ট গণ্ডির মধ্যে তো আসলে নয়, এটি পুরো বাংলাদেশের জন্যই এখন এক ধরনের দুঃসংবাদে পরিণত হয়েছে। এবং রাজনৈতিক নানা হিসেব নিকেশ পাল্টাচ্ছে, উল্টাচ্ছে হাদীর এই মৃত্যুকে কেন্দ্র করে। আমি একটু শুনবো যে হাদীর মৃত্যুর পর আপনার তাৎক্ষণিক প্রতিক্রিয়া, কিংবা বাংলাদেশের রাজনীতিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত যদি আমরা আলোচনার মধ্যে রাখি, সেখানে কি ধরনের প্রভাব ফেলবে বলে আপনি মনে করছেন? আপনাকে অসংখ্য ধন্যবাদ। নির্বাচনকালীন সময় বা নির্বাচনের আগে আপনার রাজনৈতিক যে সমস্যাগুলো হয় বা লোক মারা যায়, এটা কোনো নতুন ঘটনা না। গত 2টা নির্বাচনও প্রায় ডজনের উপরে লোক মারা গেছে। কিন্তু এই ঘটনাটা বেশ গুরুত্বপূর্ণ এই জন্য যে যার কথা আপনি বলছেন যে হাদী, উনি জুলাই অভ্যুত্থানের সামনের সারির একজন নেতা ছিলেন। তার ব্যাকগ্রাউন্ডটা যদি আমরা দেখি, মাদ্রাসা থেকে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পলিটিক্যাল সায়েন্স থেকে পাশ করেছে, তুখোড় বক্তা, তুখোড় ডিবেটার, সাংঘাতিক পটেনশিয়াল ইয়াং একজন ব্যক্তি, একজন স্বাধীন চেতা। আর যেই মঞ্চে উনি ছিলেন, যে যার আহ্বায়ক ছিলেন তিনি, সেটা কোনো রাজনৈতিক দল নাই। উনি ওনার মুখেই উনি বলে গেছেন যে হি ইজ নট, তার মঞ্চটা কোনো রাজনৈতিক নয়, এবং তারা কোনো রাজনৈতিক দলের সঙ্গ জড়িত না, অঙ্গ সংস্থান নয়, সেটা উনি বলেছেন। এবং উনি বলেছেন তারা একটা সাংস্কৃতিক সংগঠন, এবং তাদের মোটামুটি আন্দোলনটা, তার কথাবার্তা আমি যা শুনেছি বুঝেছি, তিনি বিগত সরকারের বিরুদ্ধে কথা বলতেন এবং একটা সাংস্কৃতিক বিপ্লব বলে যে ওটা শেষ হয়নি, একটা সাংস্কৃতিক বিপ্লব বাংলাদেশে আনার পক্ষে ছিলেন। তার বক্তব্য আমার মনে হয়েছিল তিনি খুব শক্তিশালী জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ। আর রাজনৈতিক দিকে তার এনিমি কেমন ছিল, তাতে করলে আমরা অ্যানালাইজ করলে বুঝতে পারবো যে তিনি ছিলেন বিগত সরকারের বিরুদ্ধে, অ্যান্টি আওয়ামী লীগ। এবং উনি এক সময় তার বক্তৃতা আমি শুনেছি, বঙ্গবন্ধু শেখ মুজিবকেও বলেছেন একটা আলোচনায় ফ্যাসিবাদের জন্মদাতা বলেছেন উনি, এবং ভারতকে উনি আধিপত্যবাদ হিসেবে দেখতেন, অনেকের মতে উনিও দেখতেন। এবং 32 নম্বর বাড়ি ভাঙার পিছনে উনি একজন, ওনার একটা শক্তিশালী ভূমিকা ছিল। সুতরাং বিগত সরকার, সুতরাং তার কারা এই জিনিসটা করতে পারে, সেই জন্য আমি এই জিনিসগুলা বলছি। তার এনিমির কিন্তু অভাব নেই, রাইট? সুতরাং এটা হতে পারে, যদিও তিনি ছিলেন অত্যন্ত ধার্মিক, সৎ এবং নির্ভীক, এবং কেউ কেউ বলতো উনি আপসীন এবং উনি ছিলেন প্রগতিশীল, রাইট? তো এই জন্য ওনার কথাবার্তা, চাল চলন এই অত্যন্ত পপুলার হয়ে ওঠে। হ্যাঁ, যেমন নামাজের পরে গিয়া ভোট চাওয়া বা মানুষের কাছ থেকে টাকা নেওয়া, চাঁদাবাজির বিরুদ্ধে করা, এইসব জিনিসগুলো যারা এই গত জুলাই বিপ্লবের পরে
যে জিনিসগুলো পপুলার হয়েছে এগুলো সে বলে আসছে, এবং সে এবং একজন সবচেয়ে বড় candidate। কথা হলো যে অন্যরা হয়তো বলছে আর সে করে দেখিয়েছে, সে তার সে নিজের করে জীবনে করে দেখিয়েছে। দেখিয়েছে। জি, এক্সাক্ট। আর সে 4 জন ক্যান্ডিডেটের মধ্যে একজন, রাইট? হুম। বিএনপিরও ক্যান্ডিডেট আছে, তারপরে জামাতেরও আছে, ক্যান্ডিডেট আছে, তারপরে বাংলাদেশের একটা যে নতুন ছাত্রদের দল হয়েছে সেখানকার এনসিপি। ক্যান্ডিডেট, হ্যাঁ, আর উনি একজন ক্যান্ডিডেট। 4 জন ক্যান্ডিডেট হিসাবে এখন কোন দিক থেকে জিনিসটা হয়েছে, যেহেতু আমরা আগেই বলেছি অ্যান্টি আওয়ামী লীগ, অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট ওনার ছিল, আর এদিকে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতাও কিছু আছে। এখন অনেকে ধারণা করছে যে হি মে হ্যাভ দি চান্স, ইভেন বিগ নেতার বিরুদ্ধে উনি দাঁড়িয়ে গেছেন, চান্স দ্যাট হি কুড হ্যাভ ওয়ান। সুতরাং কিভাবে এই জিনিসটা হয়েছে, যার জন্য এই জিনিসটা সাংঘাতিক, প্রেসিডেন্টের প্রধান, উনি কি ওনাকে কি বলে জানো, আমাদের প্রফেসর ইউনুস পর্যন্ত এসে জাতীয় ভাষণ দিতে হলো। এত গুরুত্বপূর্ণ ঘটনা ওটা ঘটছে, এত শক্তিশালী, এত ইনফ্লুয়েন্সিয়াল পার্সন ছিল হাদি। এই জন্য আমি মনে করি এখন এটাকে কি কেউ নির্বাচনটাকে বানচাল করার জন্য একটা কিছু ঘটনা ঘটিয়েছে, না এটা বলা খুবই মুশকিল। আর যেহেতু সে একজন পপুলার লোক, এই যে রাজনীতি একজন ক্যান্ডিডেট, তাদের যে একটা দেওয়া, কি বলে, প্রোটেকশন দেওয়া, সেই প্রোটেকশনটা তেমন একটা ছিল না বলে আমার মনে হয় না। রিক্সায় দাঁড়াইয়ে, ভ্যানে দাঁড়াইয়ে ক্যাম্পেইন করতো, রাইট? এইভাবে দেওয়া হয়নি আর কি। এবং এটা নিয়ে আমার মনে হয় যে রাজনৈতিক দলগুলো শক্তিশালী একটা, তারা সবাই এটাকে করেছে। আমিও যে হাদির যে ফ্যামিলি এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি আমি সমবেদনা জানাচ্ছি। এটা হওয়া উচিত ছিল না, এটা কোনোদিন হওয়া উচিত না কোন রাজনীতিতে, রাজনীতি কেন, কোনো কাজে এটা হওয়া উচিত না। এটা আমাদের কন্ডেম করা উচিত সবাইকে। এবং এই জিনিসটা আমার মনে হয় যে এই দলগুলো প্রধান, বিশেষ করে আওয়ামী লীগ এবং জামাত, বিএনপি এবং জামাত, যে দুইটা দল আছে, তাদের একটা শক্তিশালী ভূমিকা নেওয়া উচিত, যাতে করে ইলেকশনটা কোনোভাবেই ডিসরাপশন না হয়। কারণ গণতন্ত্র আসতে হলে, গণতন্ত্রের পথটা, আমাদের তো ডেমোক্রেসিটা এইসব দেশ কিছু হয় এত সোজা। সুতরাং এটাকে শক্ত হয়ে নির্বাচনটা আমাদের করে নেওয়া, একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হওয়া আমাদের একান্ত জরুরি। সেই হিসাবে আমি মনে করি যে ছাত্রদের যে একটা আন্দোলনটাই আসছে, প্রতিক্রিয়াটা, এটা কিন্তু অস্বাভাবিক কিছু না। কারণ হাদি যেসব কথাবার্তা বলতো, ছাত্ররা তো নিঃস্বার্থপর, হ্যাঁ, ছাত্রদের ওই কথাগুলো পছন্দ হতো, আমি শুনে আমার পছন্দ হয়েছে। আবার একটু সমসাময়িক হতো তারা মানে হাদি তো খুব একটা সিনিয়র নয়, পাশ করে বের হয়েছে। এখন যারা আন্দোলনে নেতৃত্ব দিচ্ছে ছাত্রদের মধ্যে আসিফ, নাহিদ, মাহফুজ, আমরা সাদিক কায়েম থেকে শুরু করে সবারই খুব কাছাকাছি সিনিয়র ভাই। তো উঠানা বসাটা একসঙ্গে, এবং জুলাই অভ্যুত্থানেও একসঙ্গে আন্দোলন করেছে। সো তাদের ব্যক্তিগত জায়গা থেকেও তো আবেগ অনুভূতির জায়গাটা অনেক বেশি, কারণ তার সাথে সবার ব্যক্তিগত স্মৃতি রয়েছে। আমরা আসবো আপনার কাছে আবারও, মাহমুদ রেজা চৌধুরী আপনার কাছে। আমি আশা করি এটা আর বাড়বে না, তাহলে ইলেকশনটা আমাদের ডিসরাপ্ট হতে পারে, সবার এটা বোঝা উচিত। ওকে, সেই আলোচনায় আমরা আসবো। মাহমুদ রেজা চৌধুরী আপনার কাছে একটু যাই, হাদির চরিত্রটাকে যদি আমরা একটু বিশ্লেষণ করি, দেখতে শুনতে খুব একটা ভালো নয়, আপনাদের মতো সুদর্শনও নয়, একেবারে চুল এলোমেলো থাকে, মাঝে মাঝে খেপে যায়, খেপে গিয়ে বিদ্রোহী কাজী নজরুলের কবিতা আবৃত্তি করা শুরু করে, কখনো কখনো মানে অকথ্য ভাষা ব্যবহার করেন। কিন্তু তিনি নির্ভীক, তিনি তার মৃত্যু নিয়ে তিনি সবসময় বলতেন যে মানুষের মৃত্যু আল্লাহ লিখে রেখেছেন। সো আমাকে যদি কখনো নিয়ে যায়, আমি একেবারে মিছিলের মধ্যে হাসতে হাসতে গুলি খেয়ে মরে যেতে প্রস্তুত আছে, আমার মাকে আমি বলে রেখেছি। সেই হাদি তাকে সত্যি সত্যি গুলি খেয়ে মরতে হলো। আমি একটু আপনার কাছে জানতে চাইবো, এটি আমি ব্যক্তিগতভাবে আমার ফেসবুকে লিখেছি যে হাদিকে কেন মরতে হলো, আপনার কাছে একটু জানতে চাই, হাদিকে আসলেই তো কেন মরতে হলো? ধন্যবাদ জুয়েল। ভাবে মৃত্যুটা আমাকে খুব মানসিক ভাবে, আর্থিক ভাবে নাড়া দিয়েছে। আমি প্রফেসর মহসিন স্যারের কথাগুলো শুনলাম, খুব যুক্তিপূর্ণ ব্যাখ্যা করেছেন। হাদি, আমি আজকে ফেসবুকে পোস্ট দেখলাম, ওটা নিয়ে আমি লিখেছি এইমাত্র। এখানে আমার একজন অগ্রজ এবং প্রিয় একজন নাট্যশিল্পী, উনি লিখেছেন, হাঁটুর বয়সীরাই পারে,
আমার লেখাটার টাইটেলটা আমি তাই করেছি। জি। যদি দেখেন যে জুলাই অভ্যুত্থানের সময় যারা শহীদ হয়েছেন, যারা সম্মুখে ছিলেন, তারা আমাদের মতো যারা ষাটোর্ধ্ব, তাদের হাঁটুর বয়স, হুম হুম তারা শিখছে। আবার যদি আপনি ব্যাকে যান, 1971 সালে যারা যুদ্ধ করেছিলেন, বন্দুক হাতে শহীদ হয়েছেন, তারাও সেই তরুণ বয়সীরই ছিল। তরুণরাই পারে, যেখানে কবিও বলেছেন হুম হুম। যে এখন যৌবন যার যুদ্ধে যাওয়ার এখন তার শ্রেষ্ঠ যৌবন সময়। যার যুদ্ধে যাবার সময় এখন। আদি অনেকগুলো কথা কোট করা যায়। একটা কথা হচ্ছে যে উনি খুব সাম্প্রতিক সময় আমাদের দৃশ্যপটে বা আমাদের মনোজগতে, আমাদের রাজনীতির অঙ্গনে উনি ধ্রুবতারার মতো, একটা ধ্রুবতারার মতো আমাদের দৃষ্টি আকর্ষণ, সবারই, ছোট বড়। উনি তার ব্যাপারে মৃত্যুর অনেক ওয়ার্নিং ছিল। তাকে অনেকে ফোন করে তার বাড়ি ঘর জ্বালিয়ে দেবার কথাও অনেকে বলেছে। তিনি তখন বলেছেন যে মৃত্যুর ভয় দেখিয়ে কোনো লাভ নাই, কারণ আমরা তো শাহাদাতের জন্যই মায়ের উদর হতে পৃথিবীতে পা রেখেছি। তাহলে তার মানিক, এবং উনি আরেক জায়গায় বলেছেন যে মৃত্যুর ফয়সালা হয় জমিনে না আসমান। অতএব মৃত্যুর ব্যাপারে ওনার মধ্যে কোন রকম ভয় বা কোন রকম শঙ্কা বা কোন রকম সন্দেহ বা কোন রকম পিছপা হবার ব্যক্তিত্বের অধিকারী ছিলেন না শরীফুল হাদী। হাদীকে মাত্র গত শুক্রবারে, আগামীকাল আমাদের এখানে শুক্রবার, দ্যাট ইজ 12ই ডিসেম্বর, তাকে ঢাকাতে একটা বেশ আপনার জনবহুল এলাকা, সেখানে তাকে কে বা কারা মাথায় গুলি করে আঘাত। তখনই একজন ফেসবুকে পোস্ট করেছিল যে হাদী চলে গেল, সেই তখনই উইদিন এ আওয়ার। তারপর তো ব্যাপারগুলো আপনি দেখেছেন। স্যার একটা কথা বলেছেন, তিনি বলছেন সাংস্কৃতিক আন্দোলন একদম প্রচন্ড জাতীয়তাবাদী আন্দোলনের প্রতীক হয়ে দাঁড়িয়েছিল। এখন সংস্কৃতি, রাজনীতিও সংস্কৃতি, আপনার চলনে বলনে। আপনি জুয়েল, আপনি এক জায়গায় বলেছেন আমাদের মতো দেখতে সুন্দর না এলোমেলো। আমি মনে করি একটা মানুষের সৌন্দর্য কখনোই তার চেহারা বা তার পোশাক বা তার শিক্ষাগত ডিগ্রিতে নির্ভর করে না, নির্ভর করে তার ব্যক্তিত্বে আর আদর্শে। আদি যে আদর্শটা স্থাপন করে গেছেন, আদির আরেকটা কথা আছে, এটা উনি বলেছেন যে আপনি বেঁচে থাকলেন 50 বছর, কিন্তু কেন আপনার কোনো অ্যাচিভমেন্ট নাই, তার চাইতে আপনি বসে যদি 5 বছরে মারা যান, কিন্তু যদি কোনো অ্যাচিভমেন্ট থাকে, দ্যাট মেক্স সেন্স, দ্যাট মেক্স ইউ পপুলার, দ্যাট মেক্স ইউ রিমার্কেবল অ্যান্ড মেমোরেবল। হাদি কিন্তু তার কথা রেখেছেন। আপনি যদি হাদির কয়েকটা কথা যদি ধারাবাহিক ভাবে আপনি মূল্যায়ন করতে চান, দেখবেন যে হাদি কি তাহলে উপর থেকে বার্তা পেয়ে গেছিল যে সে বেশি দিন থাকবে না। তার মাকে সে বলেছে যে আমি তো মরতেই প্রস্তুত। এবং ওই যে আমাদের মধ্যে স্যার একটা ভালো কথা বলছেন, সংস্কৃতি, দ্য কালচার, the cultural absence and the sense and essence, everything is absent in our Bangladesh, especially in political side. আমরা কিন্তু এই যে আপনার আত্মঘাতী বাঙালি, আত্মঘাতী পলিটিশিয়ান, এবং আমরা যে রাজনীতিতে যে পরস্পরকে একেবারেই সহ্য করি না, মেরে ফেলতে চাই, জীবন নিয়ে নাশ করতে চাই, সেই সংস্কৃতিটা আজকে থেকে না, আমি বলবো 53 বছর থেকেই আসছে। হাদি যে কথাগুলো বলেছেন, আপনি যদি নির্মোহ দৃষ্টিতে দেখতে চান, তাহলে দেখবেন কোনো কথা সে ভুল বলেনি। সে 72 সালের শাসকদের ব্যাপারে সে ভুল বলেনি, আবার সে 90-এর শাসকদের ব্যাপারে ভুল বলেনি, আবার সে বর্তমান সরকারের বিরুদ্ধেও ভুল বলেন। সব জায়গায় যে ব্যালেন্স তৈরি করেছেন। এবং হাদি এই কথাও বলেছেন এক আলোচনায় বা এক সাক্ষাৎকারে, যে আমি মনে করি যারা আওয়ামী লীগ করছে তাদের মধ্যে যারা ভালো মানুষ আছেন তারা নির্বাচন করুক, আপত্তি নাই। এই যে উনি বলেন না একবারে যে এই দলটাকে করে মিটিয়ে দাও, নিচ্ছিন্ন করে দাও। হ্যাঁ, কিন্তু তবু একটা জিনিস হয় কি, এখন যে আপনি হাঙ্গামা গুলো দেখছি আমরা, এখন যে প্রতিক্রিয়া গুলো দেখছি, আপনার ডেইলি স্টার এবং
আর কি জানি বলে প্রথম আলোর অফিসে যে আগুন দেওয়া হয়েছে, আপনি যদি আমরা যদি একটু বিশ্লেষণ করি হোয়াট দ্য রোল অফ ডেইলি স্টার এন্ড প্রথম আলো সিন্স 53 ইয়ার্স, আই মিন যতদিন থেকে এরা আছে বাজারে, তাদের কি রোলটা ছিল সামাজিকভাবে? দালালি, একমাত্র রোল ছিল দালালি করা, কখনো এই ঘাটে নয় কখনো ওই ঘাটে। কিন্তু একজন বাংলাদেশি, আমি আগেও অনেক আলোচনায় আপনাদের এখানে বলেছি, অন্য জায়গায় বলেছি, আমার কাছে বাংলাদেশ মানে প্রথম বাংলাদেশ আমার, শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার, মরণ বাংলাদেশ। হাদি যেমন একবার একটা অনুষ্ঠানে শুনি বলেছেন যে জিয়া রহমান সাহেব ছিলেন আপনার কি জানি বলে মানে একজন বীর সৈনিক এবং মুক্তিযুদ্ধ উনি নেতৃত্ব দিয়েছেন, এবং উনি যখন হাঁটতেন মাইলের পর মাইল, যেহেতু উনি মিলিটারি মানুষ ছিলেন, উনি হাঁটতে পারতেন, ওনার সহযোগী অনেক সচিব টচিবরা বলতো স্যার আপনি তো মিলিটারি মানুষ, আপনি এত হাঁটেন, আপনার মতো আমি হাঁটতে পারি না। কিন্তু জিয়া রহমান সাহেবের কিন্তু অহংকারটা ছিল না যে সে মিলিটারি না সিভিলিয়ান, তার ব্যাপারেও একটা দুঃস্বার্থবোধ এবং একদম ইতিবাচক আপনার, আমি বলি না জাতীয়তাবাদ উগ্র জাতীয়তাবাদের একটা ভূমিকা কিন্তু আছে, হিটলারেরও জাতীয়তাবাদী ছিলেন কিন্তু উগ্র, কিন্তু সেই তুলনায় আমি মনে করি আপনি জাতীয়তাবাদী হন, আপনার স্বকীয়তা, আপনার সার্বভৌমত্ব, আপনার সংস্কৃতিকে বজায় রাখে। এই প্রসঙ্গে আমি শুধু একটা কথা বলেই আপাতত শেষ করি। আপনি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ একটা রচনা আছে যেখানে উনি লিখেছেন, তুমি ইচ্ছা করলেই ইরানকে ভারত বানাতে পারবে না, আবার ভারতকে তুমি ইরান বা তুর্কিস্তান বানাতে পারবে।